প্রাতঃ। প্রথমে বক্তব্য শুরু করবার আগে আমি ধন্যবাদ জানাতে চাই সেই মানুষটাকে যিনি বললেন না যে আমাকে খুব আন্তরিকভাবে সন্দেশখালীর লোকেরা পেয়েছে, কিন্তু সেটাকে পাইয়ে দিয়েছে যে মানুষটা, সেই দাদাকে, মাহাতো দাকে আমি আমার এটা পড়িয়ে ওনাকে ধন্যবাদ জানাতে চাই। মঞ্চে যারা উপস্থিত আছে তাদেরকে হয়তো আমার থেকে বেশি আপনারা সবাই জানেন, কারণ আপনারা সবাই সন্দেশখালীর মানুষ। তবুও নামগুলো নিই। আমাদের মধ্যে আছেন নমিনাল হক মোল্লা, আছেন অঞ্চল সভাপতি আমাদের নলিনী খাতুয়া, আছেন উপপ্রধান আকবর আলী গাজী, পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রয়, সবিতা দিয়েছে, রাজনাথ ছিল এক্ষুনি চলে গেছেন, দিলীপ মল্লিক আছে, সুকুমার মাহালো, সুকুমার দাকে তো বলেইছি নাম নিশ্চয়ই, আব্দুল কাদের মোল্লা আছেন, মৈতার রহমান তরফদার আছে, হাবিবুল শেখ আছে, আমাদের মধ্যে অভিষেক এসে গেছে। আর আপনারা সবাই জানেন যে আমি আজকে স্বাগতম জানাতে চাই মন থেকে, আর অনেক অনেক অভিনন্দন জানাতে চাই সিরিয়াকে, কারণ যে মানুষ আদর্শ নিয়ে রাজনীতি করে সেই সত্যিকারের রাজনীতি করে। আর এই মেয়েটার মধ্যে আদর্শবাদ আছে, তাই জন্য সে যখন দেখতে পেল যে পার্টিকে বিশ্বাস করে সে রাজনীতি করছিল, যে আদর্শে বিশ্বাস করে সে নিজের দেশকে আগিয়ে নিতে যাচ্ছিল, যখন জানতে পারলো তারা ভুল, তাহলে নিজেকে ভুল বলতে, সেটাকে দ্বিধা না করাকে অনেক অনেক শক্তি লাগে, অনেক অনেক মানসিক শক্তি লাগে বলবার জন্য যে হ্যাঁ আমি ভুল বুঝেছিলাম, কিন্তু আমার পথটা হয়তো আমি ভুল নিয়েছিলাম, কিন্তু আমার উদ্দেশ্যটা কিন্তু ভুল না, আমার উদ্দেশ্যটা জনসেবা, আমার উদ্দেশ্যটা দেশের সেবা। তাই জন্য তোমাকে আমরা তৃণমূল কংগ্রেসের পরিবার থেকে সবাই স্বাগতম জানাচ্ছি। আর আমি যেটা বারবার বলি, এখানে আমার দিদিরা আছে, বোনেরা আছে, আমার দাদারা আছে, তৃণমূল কংগ্রেস না আসলে একটা পার্টি না, তৃণমূল কংগ্রেস একটা পরিবার, একটা এমন পরিবার যেখানে সব রকমের মানুষ থাকে। কেউ কেউ হয় দেখবেন আপনাদের যখন যৌথ পরিবার থাকে, কোনো মামারা থাকে সব সময় বিয়ের কথা ওকে লাগায়, কাঠি করে, কোনো পিসে মশাইরা থাকে সব সময় রেগে থাকে, সবার উপরে মনটা খারাপ হয়ে থাকে, একটা বিয়ে বাড়িতে না আমাকে ঠিকভাবে আপ্যায়ন করেনি আমি আসবো না। ঠিক সেরকম ভাবে যখন একটা যৌথ বড় পরিবার একসাথে থাকে অনেক মনোমালিন্য হয়, অনেক সময় একজনের সাথে আরেকজনের মনোমালিন্য, দুঃখ, কষ্ট হয়। কিন্তু আপনাদের একটা জিনিস বুঝতে হবে যেটা খুবই প্রয়োজনীয়, যে ইলেকশন 3 রকমের হয়। একটা হচ্ছে পঞ্চায়েতের ইলেকশন, যেখানে আপনি পঞ্চায়েত প্রধান সবাইকে পান, সেটা শহরে যখন হয় সেটা কর্পোরেশন ইলেকশন হয়। দ্বিতীয় ইলেকশনটা হয়, কেউ বোর হয়ে গেছেন সবাই চলে যাচ্ছেন, একটু বসুন ধৈর্য ধরে। দ্বিতীয় ইলেকশনটা হয় বিধানসভার, যেখানে থেকে আপনারা মাহাতো দাকে পেয়েছেন, এমএলএ সাহেবকে পান, যারা রাজ্য চালায়। আর এই ইলেকশনটা যেটা হচ্ছে সেটা হচ্ছে লোকসভার ইলেকশন, যেটাতে অ্যাকচুয়ালি নির্ণয় হবে যে দিল্লিতে কি হবে, পুরো ভারতবর্ষে কি হবে। তাই জন্য আমি আপনাদের সবাইকে আজকে এই গ্রামে গ্রামে যখন আমরা ইলেকশন করি, অনেক সময় মনোমালিন্য হয় মানুষের মধ্যে, এক প্রধানের সাথে আরেক প্রধান, এক বুথের সাথে আরেকটা বুথের লোকের, কিন্তু এই ছোট মানসিকতার থেকে ঊর্ধ্বে গিয়ে দেশের কথা ভাবতে হবে, দেশকে আগে রাখতে হবে। কে আমাদের আজকে প্রার্থী সেটা বড় কথা না, আমি যদি আস্পর্ধা করে বলতে পারি, আমি এটা বলছি যে হাজী নুরুল ইসলাম এখানকার প্রার্থী না, দক্ষিণ কলকাতার প্রার্থী মালা রয় নয়, উত্তর কলকাতার প্রার্থী আমাদের সুদীপ বন্দ্যোপাধ্যায় নয়, এমনকি আমাদের নয়নের মণি, আমাদের সেনাপতি তৃণমূল কংগ্রেসের,
অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ডায়মন্ড হারবারের প্রার্থী না, প্রার্থী শুধু একজন, সে হচ্ছে আমাদের মা, আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। আর আপনাদের যদি মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় গত 10 বছরে উজাড় করে আমাদেরকে দিয়েছে, আমাদের পাশে থেকেছে, তাহলে এটা আমার অনুরোধ না, এটা আমাদের সবার কর্তব্য যে দিদির পাশে দাঁড়ানো। আজকে যাওয়ার আগে ও বলছিল না যে রেখা সিনেমার পর্দায় ভালো লাগে, অমিতাভের সাথে ভালো লাগে না। আমি বলবো রেখা অভিনেত্রী ভালো লাগে, রেখা পাত্র হিসেবে প্রার্থী ভালো লাগে না। আর হয়তো উনিও নতুন জয়েন করেছে বিজেপি, তাই জন্য ওরা বড় বড় কথা বলে, সুন্দর সুন্দর কথা বলে। এমনকি আমি বলবো, আমি তো রাজনীতি করা মেয়ে, আমি তো ছোটবেলা থেকে, জন্মানোর আগে থেকেই আমি আমার বাবাকে রাজনীতি করতে দেখছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন থেকে আমার জ্ঞান হয়েছে তখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখছি, ওনার বাড়ি যাচ্ছি। আমিও মাঝে সাঝে যখন ফেসবুক আর সোশ্যাল মিডিয়া খুলি না, ওরা এমন ভাবে কিনে নিয়েছে, প্রত্যেক দিন 2 কোটি টাকা খরচা করে ওরা, যাতে সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টুইটারে সব দিকে কুৎসা রটাতে পারে। আকাশ পরিষ্কার আছে। কিন্তু দিদির গরম লাগছে বলে একটা কথা আমার যেটা বলা হয়নি, যেটা আমার সবসময় মনে হয়, আমরা যারা তৃণমূল কর্মী, যারা তৃণমূল কংগ্রেস করি, তৃণমূলের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তৃণমূলের কর্মী। তাই জন্যই হয়তো বিজেপি 2 কোটি টাকা প্রত্যেক দিন খরচা করছে সোশ্যাল মিডিয়াতে, কিন্তু আমরা ভয় পাই না। কারণ যখন আমাদের এই তৃণমূলের কর্মীরা ঘরে ঘরে চলে যায়, গিয়ে পৌঁছে গিয়ে দিদির আমাদের জন্য যা যা করেছে সেগুলো মনে করিয়ে দেয়, করে আপনাদের সুখে দুঃখে, আপনাদের আপদে বিপদে, গ্রীষ্ম শীত বর্ষায় আপনাদের পাশে থাকে, সেই কর্মীরা আমাদের সম্পদ। আর ওই একটা কর্মী 2 কোটি টাকার থেকে অনেক বেশি আমাদের কাছে। তাই জন্য আমি আমার বক্তব্য আরো আগিয়ে নিয়ে যাওয়ার আগে, এই প্রচন্ড গরমে যখন আমরা এখানে বসে হয়তো ভাষণ শুনতেও অসুবিধা হচ্ছে, এই তৃণমূলের কর্মীরা দুপুরবেলা সকালবেলা রোদের মধ্যে এই রোদ ঘাম সবকিছু উপেক্ষা করে প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে। তাই জন্য আমি মা বোনদের সবার কাছে আহ্বান করব, আমাদের তৃণমূল কর্মীদের জন্য আপনারা আগে একটা জোরে করতালি দিন, আর আমরাও নিজেদের জন্য একটু করতালি দিই। যাই হোক, আমি যখন 1 সপ্তাহ আগে সন্দেশখালীতে একটা মিটিং করতে এসেছিলাম, যেটা আমি বলেছিলাম যে তখন আমি যখন মিটিং করতে এসেছিলাম, যেহেতু আমি তৃণমূল কংগ্রেসের, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা,
সেই জন্য আমি একটা অপরচুনিটি পাই যে আমি প্রচুর জায়গায় ঘুরে ঘুরে এই ইলেকশনের সময় ক্যাম্পেনিং করতে পারি। মালদা থেকে মুর্শিদাবাদ, বীরভূম থেকে বনগাঁ, অনেক জায়গায় যাওয়া হয়েছে, এমনকি বসিরহাটেরও 2-3টে জায়গায় আমরা এসেছি। কিন্তু যখন সন্দেশখালি আসবো তখন সবার মনে দ্বিধা। এমনকি আজকে সকালবেলা যখন আমি আমার বাড়ি থেকে বেরাচ্ছিলাম, তখন আমার মেয়ে একটা টিচারের কাছে পড়ছিল। যখন আমি বললাম আমি সন্দেশখালি যাচ্ছি, তখন বলছে, ও আপনি সন্দেশখালি যাচ্ছেন, সাবধানে যাবেন। আর সেই যে মানুষের মধ্যে যে একটা ঢুকে গেছে একটা চিন্তা যে সন্দেশখালি মানে যেন সে সন্দেশখালি না, সে যেন আফগানিস্তান হয়ে উঠেছে, যে যেখানে সারাদিন নাকি বোম পড়ছে, মারামারি হচ্ছে, মহিলাদের টেনে টেনে ধর্ষণ হচ্ছে, সেই চিন্তাধারাকে, সেই কালিমা লিপ্ত যে আমাদের বাংলায় আমাদের সন্দেশখালিকে করে দিয়েছে, সেই চিন্তাধারা বদলানোর জন্য আজকে সন্দেশখালির প্রত্যেকটা মা বোনেরা রাস্তায় নেমেছে যে না, এই সন্দেশখালি আমার, এই মাটি আমার, এই মাটির সম্মান আমার। তুমি বিজেপি যদি আমার মাটিকে কালিমা লিপ্ত করো, তাহলে তোমার মুখে কি করে ঝামা ঘষে দিতে হয় সেটা আমরা খুব ভালো করে জানি। আজ ভাবতে পারছেন কি লজ্জা, একটা সরল গ্রামের মেয়েকে 2000 টাকার প্রলোভন দিয়ে সাদা কাগজে তাকে সই করিয়ে দিয়ে তাকে বলে দিল সে তার ধর্ষণ হয়েছে। আজ মির্জাফর আছে না, যে আমরা বলি ইয়েতে আমাদের সিরাজউদ্দিনকে যে ব্যাটেল অফ পলাশিতে করেছিল, আজ সেই মির্জাফরের থেকেও নিচে নেমে গেছে আমাদের শুভেন্দু অধিকারী। কারণ কিছু টাকার লোভে, সত্তার লোভে, অ্যাকচুয়ালি লোভেও না, সত্যি কথা বলতে না, লোভে না, খারাপ লাগে শুভেন্দুদার জন্য মাঝে সাঝে, ভয়ের চোটে উনি নিজের দেশকে বেঁচে পালিয়ে যাচ্ছেন। আর আপনি যদি জিজ্ঞেস করেন কিসের ভয়, তো আমি বলছি কিসের ভয়। কারণ 14 তারিখে আগের 2021-এ 17 তারিখ সকালবেলা আমার করোনা হয়েছিল। করোনার থেকে 2 দিন হয়েছিল নেগেটিভ হয়েছিলাম। আমি বাড়িতে শুয়েছিলাম। আমার বাড়িতে যে দিদি থাকেন, দিদি এসে আমাকে বললো, দিদি ওঠো, কাকুকে না কেউ নিয়ে যাচ্ছে, মানে আমার বাবাকে। আমি গিয়ে দেখলাম, মনে হচ্ছে যেন দাউদ বা ওসামা বিন লাদেন বা হয়তো বিজয় মালিয়া কলকাতায় চলে এসছে, তাকে ধরে নিয়ে যাবে, ওরকম হাজার হাজার সিআরপিএফ এসছে আর আমার বাবাকে তুলে নিয়ে চলে যাচ্ছে। তারপরে যা হয়েছে হয়তো পর্দায় আপনারা সবাই দেখেছেন, যে একটা কুৎসার ঘটনা রচনা করে, যে আমার বাবা একটা চেতলা অগ্রণী ক্লাব আছে, যে ক্লাবে আমার বাবা প্রেসিডেন্ট, সেই ক্লাবে দুর্গাপুজো হয়, কালী পুজো হয়, ক্রিকেট টুর্নামেন্ট হয়, ব্যাডমিন্টন টুর্নামেন্ট হয়। আর ওখানে একটা লোক এসেছিল, এসে কিছু ডোনেশন দিয়েছে ক্লাবকে। আমার বাবা হাতে করে সেই টাকাটা নেয়নি, সেই লোকটাকে ক্লাবে পাঠিয়ে দিয়েছে যে ক্লাবে গিয়ে আপনি ডোনেশন দিয়ে দিন, আর তার রিসিটও আছে। কিন্তু সেটাকে একটা কুৎসা বানিয়ে প্রতিহিংসা করবার জন্য সেই মানুষটাকে নিয়ে গেল পুলিশ স্টেশনে। তারপরে সিবিআই থেকে 14 দিন তাকে জেল খাটতে হলো। আপনি ভাবতে পারছেন, সে কিন্তু কোনো আসামি না, তার ওপর অভিযোগ, সে কিন্তু এখনো প্রমাণ হয়নি যে সেই মানুষটা যে কোনো দোষী, সে দোষী না। তাকে একটা অভিযুক্ত করে তাকে 14 দিন জেলে রেখে দিল, সে একটা বাংলার মন্ত্রী। তাহলে আপনারা ভাবতে পারছেন, যদি একটা বাংলার মন্ত্রীকে বিজেপি তাই করতে পারে, তাহলে আমাদের মা বোনদের কি করে দিতে পারে, সেটা আপনাদের ভেবেও আমার সত্যি গায়ের মানে বলে না, গায়ের মানে শিহরণ হচ্ছে ভয়ের চোটে। আমি বলছি কিসের ভয় শুভেন্দু অধিকারী? এই যে দুর্গাপুজোর আগে আমার বাড়িতে আবার হঠাৎ করে কি জানেন, সিবিআই রেড, বাড়ির প্রত্যেকটা কাগজ, প্রত্যেকটা জামা কাপড়, শাড়ি, চালের যে বাক্সটা, বাটি হাঁড়ি, সব তছনছ করে
কিছু না পেয়ে 20 ঘন্টার মতন রেড করে ওনারা চলে গেলেন। আমি শুধু একবারই আপত্তি করেছিলাম, যখন ওই সিবিআই এর লোকটা আমার মায়ের ভেতরের বস্ত্র ড্রয়ারটা খুলে বলছিল দেখবো, আমি বলেছি না, ওই মহিলাকে আজ পর্যন্ত কেউ দেখেনি, আপনি এরকম ভাবে দেখতে পারবেন না। সুতরাং যা মান সম্মান সব জলাঞ্জলি দিতে হয়েছে আমাদের। সেই ভয়ে শুভেন্দু অধিকারী ওই ওয়াশিং মেশিনে ঢুকে গেছে, কারণ সেই প্রাণে, সেই বল, সেই শক্তি নিয়ে যে আমি বলে না ये सर कट सकता है लेकिन झुक नहीं सकता, সেই মনোবল যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আছে, যেটা ববি হাকিমের আছে, শুভেন্দুদা তোমার সেটা নেই। তাই জন্য তুমি গিয়ে ওই ওয়াশিং মেশিনে ঢুকে তুমি সাদা হয়ে বেরিয়ে এখন অন্যদের কে হোলিতে হয় না, নিজে দূর থেকে অন্যদের কালি ছটকাচ্ছ, তুমি তাই করছো। কিন্তু আমরা ভয় পাই না, আমরা ভয় পাই না, কারণ যে মাটিতে মাথা নিচু করে সাজদা দিই, সেই মাটি, যে মানুষের কাছ থেকে আমরা ভোট চাই সেই মানুষ, আর যে মায়ের গর্ভ থেকে বেরিয়েছি সেই মা, সেই মা মাটি মানুষ ছাড়া কারুর সামনে মাথা নিচু করব না। মাথা কেটে গেলে কেটে যাক। আর যদি প্রধানমন্ত্রী নিয়ে কথা বলতে হয়, প্রধানমন্ত্রী, একটা প্রধানমন্ত্রী 10 বছর প্রধানমন্ত্রী ছিলেন, সে এসে কি বলবে যে আমি 10 বছরে আপনাদের সবাইকে এই প্রতিশ্রুতি দিয়েছিলাম, এগুলো করতে পেরেছি, এগুলো করতে পারিনি। সেখানে এখনো আপনি মোদি কি গ্যারেন্টি দিয়ে যাচ্ছেন। আরে কিসের গ্যারেন্টি? 15 লাখ টাকা কেউ পেয়েছেন আজ পর্যন্ত? তাহলে আবার গ্যারেন্টি কিসের? 2 কোটি বেকারের চাকরি দেওয়ার কথা ছিল প্রত্যেক বছর। আরে আমরা তো তৃণমূল কংগ্রেস করি, বিজেপির ঝান্ডা নিয়ে যে ছেলেগুলো যায় তারাও কি চাকরি পেয়েছে? কাউকে জিজ্ঞেস করুন না যদি একটা চাকরি পেয়ে থাকে। সুতরাং এটা গ্যারেন্টি দেওয়ার সময় না, যখন জিনিস বিক্রি করা হয় তখন গ্যারেন্টি দেওয়া হয়, তারপরে সেটাকে যখন সেটা কাজ করে না তখন সেটাকে রিপেয়ার করবার জন্য আবার আমরা 2019-এ চান্স দিয়েছিলাম। কিন্তু এখন 2024-এ যখন ওই গ্যারেন্টির জিনিসটাই পুরো খোকলা বেরিয়েছে, ওটাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া উচিত। ঠিক যেভাবে আমরা বাড়িতে কোনো ফোন বা ফ্রিজ করি, যে একবার গ্যারেন্টি দেওয়া আছে, আবার চেষ্টা করলাম সেটাকে ঠিক করবার, তারপরে ঠিক হলো না তো ছুঁড়ে ফেলে দেবো তাকে। তো ঠিক সেভাবেই আমাদেরকে আমাদের বিজেপিকে ছুঁড়ে ফেলতে হবে। আর উনি সাম্প্রদায়িক কিছু কথা বলে মনের মধ্যে মানুষের সাম্প্রদায়িকতা ঢুকিয়ে ভাবছে আমাদের বাংলাকে জয় করতে পারবে, ভারতবর্ষকে জয় করতে পারে। মুসলমানদের বলছে কি, ওরা ঘুষপেটিয়া, যদি ইন্ডিয়া অ্যালায়েন্স আসে তাহলে আপনাদের সবাইকে, আপনাদের সবার মঙ্গলসূত্র ছিনিয়ে নিয়ে যাদের বেশি বাচ্চা হয় তাদেরকে দিয়ে দেবে। আমি শুধু দুটো কথা বলতে চাই মা, আমি নিজে একটা মা, আমার একটা মেয়ে আছে, আমি গর্ভবতী হয়েছি, আমি 9 মাস আমার মেয়েকে পেটে ধরেছি, আমি তাকে দুধ খাইয়ে বড় করেছি। আমার কটা মেয়ে হবে বা ছেলে হবে, আমার কটা বাচ্চা হবে, একটা মহিলার কটা বাচ্চা সে প্রবহন করবে, সেটা কি আপনি ঠিক করে দেবেন? একটা মহিলাকে কত বড় অসম্মান করা, যে বলা যে যাদের বেশি বাচ্চা হয়, সে মুসলমান হতে পারে, হিন্দু হতে পারে, কিন্তু সে একটা মা, সেই মাকে আপনি সম্মান করতে জানেননি। আর যদি আপনি মঙ্গলসূত্র বিক্রি করবার কথা বলেন, তাহলে আমি তো শেষ পর্যন্ত যা শুনেছি, গুজরাটের একটা গ্রামে গত 30 বছর ধরে নিজের মঙ্গলসূত্র হাতে ধরে কোনো মহিলা আপনার অপেক্ষা করছে। সুতরাং আপনি যদি তার মঙ্গলসূত্র সম্মানটা করতে পারেননি, আমার মনে হয় না পুরো ভারতবর্ষের মহিলাদের মঙ্গলসূত্র বাঁচানোর কোনো, কি বলবো, মানে কোনো অধিকার আপনার আছে কিনা আমার সন্দেহ। সুতরাং আমি আর বক্তব্য বিস্তারিত করব না, দীর্ঘায়িত করব না বক্তব্য আমার, কারণ 6:13 বাজে, এরপরে নামাজের সময়ও চলে আসবে মাগরিবে। আমি শুধু আপনাদের এটাকেই বলবো যে আপনারা সন্দেশখালীর মানুষ, আজকে আমাদের যে তৃণমূলের মনোনীত প্রার্থী হাজী নুরুল ইসলাম, উনি জিতবেন সেটা সুনিশ্চিত।
কিন্তু হাড়ুয়া না, মিনাখালী না, অন্য কোথাও না, সন্দেশখালী থেকে যেন পার্সেন্টেজ অফ ভোট তৃণমূলের সব থেকে বেশি হয়, যাতে সন্দেশখালীর মানুষদের ওপর যে নাম বদনাম হয়েছে